আমি শক্তিতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্ব বিষয়ে আজকে এই ভিডিওতেও কিছু কথা বলবো। আজকে অনেকগুলো কাজ ছিল, ছোটখাটো 2-3টে মিটিং ছিল, একটু বেরোতে হবে। সকালে একটু বেরিয়েছিলাম। আজকে আর কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু সকালবেলায় আনন্দবাজার পড়ে মনে হলো দুটো কথা বলা দরকার। দেখুন, আজকের এই যে আনন্দবাজারের এই যে সম্পাদকীয়, আনন্দবাজারের এই যে সম্পাদকীয় কলাম, এর পাশে এই যে আর্টিকেলগুলো সব বিভিন্ন বিখ্যাত মানুষ, বিদ্বান বুদ্ধিজীবীরা লেখেন আর্টিকেলগুলো। আজকে সেখানে একটা আর্টিকেল লিখেছে প্রসেনজিৎ বসু। হেডিংটা হয়েছে, বিহার থেকে শুরু হলো ভোটাধিকার হরণের নীল নকশা, কোন আইন কিসের যুক্তি? কোন আইন কিসের যুক্তি? এই হেডিংটা আনন্দবাজার করেছে। আনন্দবাজার অভিজিৎ বাবুর এই আর্টিকেলটা ছেপেছে। দেখুন, আনন্দবাজার পত্রিকা তো অনেকেই সেখানে লেখা পাঠান, বহু লোকে পড়েন। পরিচিত হতে গেলে, বিখ্যাত হতে গেলে আনন্দবাজারে লেখা ছাপলে অনেক সুবিধা হয়। এইটা মানুষের এই ইচ্ছা যে আমি লেখা পাঠাবো, সেটা ছাপা হবে, এটাতে ভুল কিছু নেই। কিন্তু কথা হলো, আনন্দবাজারকে তো বুঝতে হবে যে আনন্দবাজারটা বহু লোকে পড়ে এবং পড়ে তার থেকে কিছু জানার, শেখারও চেষ্টা করে। এইটা আনন্দবাজার বুঝতে হবে। বহু পুরনো কাগজ, অনেকেই অন্যান্য কাগজের থেকে আনন্দবাজারকে বেশি বিশ্বাস ভরসা করেন, যদিও আজকাল অনেকটা সেই বিশ্বাস ভরসার জায়গা কমে গেছে। ফলে একেবারে ভুল বেঠিক জিনিস লেখা উচিত নয়, বিশেষ করে এমন এক সময়ে, এমন একটা বিষয়ে, এই যে নাগরিকত্ব, ভোটার তালিকা, এইসব বিষয়গুলো ঠিক এই সময়ে মানুষের যথেষ্ট আগ্রহের বিষয় এবং মানুষ এর থেকে কিছু শিখে নিয়ে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন। এরকম সময়ে একটু ঠিকঠাক জিনিস লেখা, ছাপা, আনন্দবাজারে ছাপা উচিত। দেখুন, এই প্রসেনজিৎ বাবু আমাদের খুব পরিচিত মানুষ। তিনি আমাদের সাথে কোনো কোনো সময় এই নাগরিকত্ব আন্দোলনে এসেছেন। এখন এরা এমনিতে নেতা মানুষ, সিপিএম করতেন, বোধহয় জেএনইউতে পড়াশোনা করেছেন। স্বাভাবিকভাবে তারা যেখানে যান সেখানে একটু নেতৃত্বের জায়গাটা চান, হওয়া উচিত। তারা বিদ্বান, বুদ্ধিমান মানুষ। কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনটায় কয়েকটা মাত্র জিনিস, সেটা তাদের শিখে নেওয়া উচিত। কিন্তু কিছুই না শিখে এখানে এসে যদি বলেন আমি যা বলবো তাই হবে, আমি যা লিখবো তাই লোকে পড়ে শিখবে, এটা তো ঠিক না। ফলে অনেকবার এসেছেন আমাদের এই আন্দোলনে, আবার কখনো কখনো দেখি এদিক ওদিক ছিটকেও যান। তো তিনি আজকে একটি লিখেছেন, দেখেন। তিনি লিখেছেন যে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিকতা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই যে কথাটা লিখেছে, এটা আপনারা যারা আমার এই ভিডিও শুনছেন তারা কি একমত যে এই 2003 সালের আইনের সাংবিধানিকতা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন? আমার মনে হয় আপনারা যারা শুনছেন তারা জানেন যে এটা নয়, এরকম কোনো বিষয় নেই। তো এইটুকুও এই প্রসেনজিৎ বাবু জানেন না। তিনি আনন্দবাজারে কলাম লিখলেন,
আর এটা আনন্দবাজার ছেপে দিল। দেখুন তার একটু পরে আবার বলছে এই গোলমেলে আইন আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। 2003 সালের আইন আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কি আপনাদের কি মনে হয় যারা শুনছেন? তাহলে বুঝতে পারছেন যে এই আপনি, আমি, আমরা যেটুকু বুঝি আনন্দবাজারের কলামিস্টরা এখন সেটুকু জানে না। মানে এটা নতুন তা নয়। আমি অন্যান্য বিভিন্ন বিষয় বাদ দিচ্ছি, ভালো ভালো আর্টিকেল বেরোয়, অনেক কিছু জানার শেখার থাকে, আমরাও পড়ি শিখি, কিন্তু এই নাগরিকত্বর বিষয়টা এখানকার রাজনৈতিক মহল, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল, বিজ্ঞান মহল, বুদ্ধিজীবী মহল, এদের কাছে আজ পর্যন্ত একেবারেই ব্রাত্য। আনন্দবাজারে একটা ভালো আর্টিকেল পাবেন না, ওই এপিবি আনন্দ, অন্যান্য যে বিভিন্ন টিভিগুলো আছে সেখানে কোনো একটা ভালো আলোচনা পাবেন না। ওই যারা আসেন তারা হয়তো অন্যান্য ব্যাপারে, আমি জানি না, অন্যান্য ব্যাপারে তারা বিজ্ঞান মানুষ হতে পারেন, কিন্তু নাগরিকত্বের ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলেন এইগুলো অর্থহীন কথা বলেন, মানুষ তাতে বিভ্রান্ত হয়। আসলে নাগরিকত্ব আইনটা অটল বিহারী বাজপেয়ীর সময় 2003 সালে এটা পার্লামেন্টের 2 কক্ষে পাশ হয়ে যায়। পাশ হয়ে যাওয়ার পর এইটা রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে 2004 সালের 3রা ডিসেম্বর থেকে এইটা কার্যকরী হয়েছে। এর মধ্যে কোনো ভুল নেই, এইটা আপনারা সবাই জেনে নিন, আনন্দবাজার পড়ে ভুলটা জেনে রাখবেন না, এটার মধ্যে কোনো ভুল নেই। এইবার এইটা কার্যকরী হয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিচারাধীন বলছেন। তা সুপ্রিম কোর্টে বিচারাধীন প্রসেনজিৎ বাবু বলতে পারবেন কে কে কেস করেছেন এর বিরুদ্ধে? বলতে পারবেন না। আর কেস করলেই কি বিচারাধীন বলে এইটার কার্যকরী করা বন্ধ থাকে? কেস করলে সুপ্রিম কোর্ট যদি স্থগিতাদেশ দেয়, স্থগিত করবার জন্য আদেশ দেয় যে আইন এক্ষুনি কার্যকরী করা যাবে না যতক্ষণ না মামলার ফয়সালা হয়, এরকম যদি স্থগিত করে দেয়, ইনজাংশন দেয়, তাহলে এটা অকার্যকরী থাকে। মামলা করলেই কি এটা হয়? হয় না। ধরুন এই যে প্রসেনজিৎ বাবু বলছেন, উনি আমাকে একদিন নিজেই বলছিলেন, সত্য মিথ্যা আমি জানি না, উনি বলছিলেন যে Car-19 এর বিরুদ্ধে তিনি একটা মামলা করেছেন সুপ্রিম কোর্টে। এবং আমরা জানি যে, জানি মানে কি, জানি মানে খবরের কাগজে বেরিয়েছে 300-র বেশি পার্টি, সংগঠন, ব্যক্তি, তারা সুপ্রিম কোর্টে Car-19 এর বিরুদ্ধে মামলা করেছেন। তার মধ্যে এই যে প্রসেনজিৎ বাবু বলেছেন, আমাকে বলেছেন, আমি সঠিক জানি না, বলেছেন তিনিও করেছেন, হতে পারে করেছেন, কিন্তু তাতে Car-19 কি কার্যকরী করা স্থগিত আছে, মানে বন্ধ আছে? সেটা কার্যকরী হয়ে গেছে, চলছে। ফলে এই বিষয়গুলো মানুষকে বিভ্রান্ত করবার জন্য এইসব জিনিসগুলো ঘটছে, এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। 2003 সালের নাগরিকত্ব আইনটা অত্যন্ত, আমি বলবো, ক্ষতিকর আইন, দেশের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর আইন, যেটাকে আমরা কালা কানুন বলে অভিহিত করে ওই 2003-04 সাল থেকেই আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। মতুয়া, আমরা যে জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, ইত্যাদি ইত্যাদি। আর মামলার কথা যখন উনি বলেছেন, তখন আমি বলি যে এই 2003 সালের আইনের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, মাত্র একটা মামলা। সেই মামলাটা করেছিলাম আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, আমরাই এই মামলাটা করেছিলাম।
এই মামলাতে মূলত দুটো পয়েন্ট ছিল, দুটো বিষয়। একটা বিষয়ে বলেছিলাম আমরা যে ওই যে অনুপ্রবেশকারী 2(1)B, এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলে দিয়েছিল ওই 2(1)B-তে অটল বিহারী বাজপেয়ীর সময় বিজেপি যে আইন করেছিল যে বিনা পাসপোর্টে যারাই এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী, হিন্দু হলেও অনুপ্রবেশকারী, মুসলমান হলেও অনুপ্রবেশকারী। আসলে কার-19টা তো ওইখান থেকে ওই সবাই অনুপ্রবেশকারী, তার মধ্যে 6টা সম্প্রদায়কে ছাড় দিয়েছে, আর পৃথিবীর যে কোনো দেশ থেকে আসলে অনুপ্রবেশকারী তার মধ্যে 3টে দেশকে ছাড় দিয়েছে, আর বাদ বাকি 2(1)B কিন্তু কার্যকরী আছে। তো আমরা বলেছিলাম এই যে 2(1)B, এই ধারাটা অনুচিত। অনুচিত কেন? আমাদের যুক্তি ছিল এইটা হলো দেশভাগের কারণে যে সমস্ত মানুষরা এসেছেন সেই যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, জাতীয় নেতা, তারপরে সেই সময় সরকারের যে প্রতিশ্রুতি যে ওখান থেকে যারা আসবেন তাদের ভারত সরকার নাগরিকত্ব দেবে, এই যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেখানে নানান জনে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই যে এখন মোদী সাহেব যাকে বড় মূর্তি করেছেন, বল্লভভাই প্যাটেল, তিনি বলেছিলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন, নেহেরু বলেছিলেন, রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন। আমরা সেই সমস্ত উক্তিগুলো গভর্নমেন্টের পাবলিকেশন দপ্তর থেকে যে বই, সেই বইয়ের বক্তব্যটা কোট করে করে আমরা ওই মামলায় তুলে দিয়েছিলাম যে এই ঐতিহাসিক প্রেক্ষাপট, ফলে ওই পূর্ববঙ্গ থেকে, মানে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন, মানে সংখ্যালঘু মানুষেরা যারা এসেছেন, মূলত দেশভাগের কারণে, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে অথবা ধর্মীয় কারণে অত্যাচারিত হবার আশঙ্কায়, যে ভবিষ্যতে যদি কিছু হয় এরকম আশঙ্কায় যারা এসেছেন, তাদের অনুপ্রবেশকারী বলাটা অনুচিত। তার ওই যুক্তিগুলো আমরা খাড়া করেছিলাম। অনেক বড় মামলা, আমি অত কথাই যাচ্ছি না। একটা ক্লজ ছিল। আরেকটা ছিল যে সংবিধানের 5 ধারা, সংবিধানের আর্টিকেল 5, সেই আর্টিকেলে বলেছিল যে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ যিনি করবেন তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক হবেন। তার মা ভারতীয় নাগরিক কিনা, বাবা ভারতীয় নাগরিক কিনা, মা কোন দেশের নাগরিক, বাবা কোন দেশের নাগরিক, এইসব কোনো প্রশ্ন আসবে না। আমাদের বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল তার 5 ধারাতে এই কথা বলা আছে। তারপর 1955 সালে যখন এই সংবিধানের নির্দেশের ভিত্তিতে নাগরিকত্ব আইন পার্লামেন্ট তৈরি করলো, তখনও এই ধারাটা বহাল ছিল যে জন্ম গ্রহণ করলেই জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন। কিন্তু সেইটা পরে পরিবর্তন হলো। 85-86 সালে একবার কংগ্রেস আমলে হলো যে জন্মগ্রহণ করলেই হবে না, তার মা অথবা বাবার একজনকে ভারতের নাগরিক হতে হবে, না হলে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে না। আবার সেটাকে আরো কঠোর করলো 2003 সালের আইনে। এই যে 3 সালের আইনের কথা বলছি, অটল বিহারী বাজপেয়ীর সময়ে, তখন বলল যে না, এই দেশে জন্মগ্রহণ করলেই শুধু হবে না, জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে এই দেশে জন্মগ্রহণ যেমন করতে হবে, তার মা এবং বাবা দুজনকেই ভারতের বৈধ নাগরিক হতে হবে। এইটা মূলত, আমি মূল কথাটা বলছি, এইটা মূলত ছিল। তা আমরা ওই যে কেস করেছিলাম 2014 সালে, আমরা কেসটা করেছিলাম, কেসটা এখনো বহাল আছে। তাতে আমরা বলেছিলাম যে সংবিধান বলেছে শর্তহীন নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব হবে শর্তহীন, মা বাবার ব্যাপারটা শর্ত রাখা যাবে না। পরে আইন করে এটা শর্ত যুক্ত করা হয়েছে, ফলে এইটা সংবিধান লঙ্ঘন, এটা সংবিধান লঙ্ঘন হয়েছে। এইটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, যে মামলাটা এখনো আছে।
এবং আপনারা বুঝতে পারছেন এইটা শুধু উদ্বাস্তুদের জন্য করিনি, আমরা এতদিন বলেছি এটা কেউ বুঝতে চাননি, কিন্তু এখন অনেকে বুঝতে পারছেন। দেখেন, আমরা এই পরিকল্পনাটা, এই যে সবাইকে নিয়ে এই আন্দোলনটা করতে হবে, এই পরিকল্পনাটা আমাদের কিন্তু আজকের না, অনেক আগের। আমরা 2009 সালে আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটির একটা কোর কমিটি করেছিলাম। এই কোর কমিটিতে আমরা রেখেছিলাম সন্তোষ রানা, আপনারা জানেন প্রয়াত নকশালপন্থী আন্দোলনের বিশিষ্ট নেতা, এমএলএও ছিলেন। সন্তোষ দাকে আমরা রেখেছিলাম। উনি কিন্তু ঘটি, ওই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে উনি মানুষ, মানে এখানকার ভূমিপুত্র, যাদের ঘটি বলে আর কি, এখানকার ভূমিপুত্র, তাকে আমরা রেখেছিলাম। আমরা রেখেছিলাম দুর্জটি নস্কর, এই দক্ষিণ 24 পরগনায়, মানে পণ্ড ক্ষত্রিয়দের মধ্যে এখনকার দিনে যারা বিশিষ্ট মানুষ, সাহিত্যিক, তার মধ্যে দুর্জটিটা হচ্ছে অন্যতম সেরা, খুব ভালো মানুষ, শ্রদ্ধেয় মানুষ, আমরা তাকে রেখেছিলাম। তিনি এদেশীয় মানুষ, পণ্ড ক্ষত্রিয় সম্প্রদায়। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে রেখেছিলাম, এবং অনেকের হয়তো এই সিদ্দিকুল্লাহর নামটা শুনে আপনাদের এদিক ওদিক মনে হতে পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু এই ব্যাপারে যথেষ্ট করেছেন। একবার উনি এবং আমি, তার মূল কৃতিত্ব কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর। অন্তত 10,000 লোকের মিছিল হয়েছিল শুধু এই দাবিতে। কোন দাবি? যে উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে, মানে হিন্দুদের নাগরিকত্বের দাবিতে। আপনাদের যদি কারো সন্দেহ থাকে, সেই ছবি আমার কাছে এখনো আছে। তারপরেও উনি জেল ভরা আন্দোলনে জেলে গেছেন। এই উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবিতে জেল ভরা আন্দোলন হয়েছে। আলিপুর জেলে 2,500-3,000 মতুয়া সমেত উনি জেলে গেছিলেন। তা আমরা উনাকেও রেখেছিলাম। কেন? যে এটা মুসলিম সম্প্রদায়েরও লোক থাকা দরকার। এক হচ্ছে এই জন্মসূত্রের যে আইনের পরিবর্তন, তাতে এখানকার ভূমিপুত্র বা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র ঘটি, সারা ভারতের ভূমিপুত্র মুসলমান, তাদেরও সমস্যা হবে, এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা আমরা দেখেছিলাম যে উদ্বাস্তু মানুষের পক্ষে যদি ভারতবর্ষের সব অংশের মানুষ যদি তার পাশে দাঁড়ান, যে না, এই লোকগুলো এসে পড়েছেন, দেশভাগের কারণে এসেছেন, এদের নাগরিকত্ব দেওয়া উচিত। উদ্বাস্তুদের সাথে অন্যান্য ভারতের সব মানুষ যদি এই দাবিটা করেন, তাহলে গভর্নমেন্টের কাছ থেকে দাবিটা আদায় করা সহজ, গভর্নমেন্টের আইন করাও সহজ। কারণ একটা বড় অংশ যদি বিরোধিতা করে, তাহলে উদ্বাস্তুদের পক্ষে আইন করা যায় না, কারণ ওই ভোটটা তখন উল্টো দিকে চলে যাবে। এটা যাতে না হয়, আমরা এইসব পরিকল্পনা নিয়েই আমরা এই কোর কমিটি করেছিলাম, এবং আমরা একসাথেই আন্দোলন করেছি। সন্তোষ দাও জেল ভরা আন্দোলনে জেলে গেছেন। ফরওয়ার্ড ব্লক করতেন যে হরিপদ দা, জানেন, ফরওয়ার্ড ব্লকের 2-3-4বার এমপি এমএলএ হয়েছেন। হরিপদ দাও আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটিতে ছিলেন, এবং তিনিও জেলে গেছিলেন। মানে আমি এটা বেশি দিন আগের কথা বলছি না, এটা 2010-11 সালের কথা বলছি। আমরা 11 সালে আমাদের দিল্লিতে একটা বড় অনশন আন্দোলন হয়েছিল। সেই অনশন আন্দোলনের পক্ষে প্রচার করতে আমরা এই জেল ভরা আন্দোলন, তারপরে রেল রোকো আন্দোলন, এইগুলো করেছিলাম। আমার মতো অনেকেই সেই জেল রোকো আন্দোলনে কেস খেয়ে এখন অব্দি আমরা জেলে হাজিরা দিচ্ছি। তো এই পরিকল্পনা আমরা করেছিলাম। দেখুন, আজকে এই যে বিহারের জায়গা থেকে দেখুন, আজকে বোঝা যাচ্ছে যে সেখানে যদি 10,000 উদ্বাস্তু মানুষ সমস্যায় পড়েন, তাহলে 10 লাখ এদেশের ভূমিপুত্র সমস্যায় পড়ছেন। কারণ ওই যে জন্মসূত্রে নাগরিকত্বটা এদিক ওদিক করার জন্য এখন ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছে, যে ইলেকশন কমিশন বলছে এই সময় থেকে এই সময় পর্যন্ত এক ক্যাটাগরি, আবার 2004 থেকে এক ক্যাটাগরি। এগুলো তো ইলেকশন কমিশনের কিছু করার নেই। এ তো ওই নাগরিকত্ব আন্দোলন, এই নাগরিকত্ব আইন যারা তৈরি করেছে, বিজেপির পরিকল্পনায় হয়েছে, আর সব পার্টির লোক তাকে সমর্থন করেছে। ফলে আইন পরিবর্তন না করলে কিন্তু এর কোনো সমাধান নেই। ফলে যে কথা বলছিলাম, যে এই আইন কিন্তু
কার্যকরী তো হয়েছে বটেই, এবং এই যত গন্ডগোল তা কিন্তু মূলত এই আইনের কারণেই হচ্ছে। ফলে প্রসেনজিৎ বাবু যেটা বলছেন এটা একদমই ঠিক বলছে না। ওই আইনেই, ওই 2003 সালের আইনেই কিন্তু ওই 14 ধারা যেটাতে বলেছে কম্পালসারিলি এনআরসি করতে হবে, মানে তখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এটা তো একটা সরকারি পক্ষ ছিল, বিরোধীরাও সবাই সমর্থন করেছে, ফলে দোষ সামান্য কম বেশি সবার। ফলে আজকে এইটার মীমাংসা যদি করতে হবে, শুধু এনআরসি করোনার মতো ছোঁয়াচে এটা বললে হবে না, পরিবর্তন করতে হলে সবাই মিলে তার একটা মীমাংসা, আমাদের মীমাংসা সূত্র বের করতে হবে। ফলে 2003 সালের নাগরিকত্ব আইনে আরো অনেক বিষয় আছে। দ্বৈত নাগরিকত্ব, মানে আপনি ভারতের নাগরিকত্ব যদি থাকে, আপনি যদি লন্ডনে চলে যান, আপনি লন্ডনে গিয়ে নাগরিকত্ব নিতে পারেন, কিন্তু আপনার ভারতের নাগরিকত্ব যাবে না। আপনি যদি কানাডায় যান, সেখানকার নাগরিকত্ব নিতে পারেন, কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব আপনার যাবে না। আমেরিকার ক্ষেত্রেও তাই, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই। এরকম একটা তালিকা আছে। বেশ কিছু দেশ সেই দেশের নাগরিকত্ব, ইন্ডিয়ান নাগরিকত্ব রাখতে পারবেন। এটা কাদের জন্য বলুন তো? ওইসব বাবুদের জন্য, যারা বেশিরভাগই বিদেশে থাকে পুরুষানুক্রমে, এটা তাদের জন্য। এই যে সব টাকা নিয়ে নিয়ে পালাচ্ছে, সব ওইরকমই দ্বৈত নাগরিকত্বের লোকজনেরা সব, বুঝলেন তো? তো নেই কাদের জন্য? নেই আপনার জন্য আর আমার জন্য। আমরা যারা পাকিস্তান থেকে এসেছি, আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, তাদের জন্যই বেশি দরকার ছিল, কারণ আমরাই তো অবিভক্ত ভারতের নাগরিক। ওই দেশটাও আমাদের ছিল এক সময়। ফলে গভর্নমেন্টের উচিত ছিল, ঠিক আছে, আত্মীয় স্বজন, তারপরে শৈশব কৈশোর এদেশ ও দেশের ছিল, দুই দেশের নাগরিকত্ব থাক, মানুষ ভালো থাকবে, কিন্তু সেটা কিন্তু করেনি। কিন্তু ওই দ্বৈত নাগরিকত্বের যে আইন, সেটাও কিন্তু 2003 সালে সবই কার্যকরী হয়ে গেছে, এবং এগুলো সব বহুদিন থেকে কার্যকরী। সেই আইনের সংশোধনও হয়ে গেছে 2019, ওই 2003 সালের নাগরিকত্ব আইনের 21B ক্লজে একটা সংশোধনী। ফলে এইগুলো হয়েছিল। এখন দেখুন, এনআরসি করার যে ব্যাপারটা, আমরা ওই যে কেসের কথা বলছিলাম, ওই কেসের দুটো পয়েন্টের সাথে এনআরসির ব্যাপারটাও ছিল। আমরা 14 সালে যে কেস সুপ্রিম কোর্টে করেছি, তার মধ্যে এই অনুপ্রবেশকারী ব্যাপারটা কিন্তু আর আমাদের সুপ্রিম কোর্টে এর প্রাসঙ্গিকতা নেই। কারণ আইন করেই বলে দিয়েছে এরা আর অনুপ্রবেশকারী নয়। যদিও একটা সময় পর্যন্ত বলেছে, আমরা বলতে পারি 2014 সালের পরে তাদের ছাড়ছো না কেন, একটা সময় পর্যন্ত, মানে তাহলে আমাদের বলা উচিত যে প্রাসঙ্গিকতা নেই নয়, প্রাসঙ্গিকতা অনেকটা কমে গেছে, কারণ 2014 পরে তাদের অনুপ্রবেশকারী এখনো রেখে দিয়েছে। তো তৃতীয় যেটা ছিল, সেটা এনআরসির ব্যাপারটাও আমাদের এই কেসের মধ্যে ছিল। তো এনআরসির ব্যাপারটাতে আমরা বলেছিলাম যে এনআরসি আইন বাতিল করতে বলিনি, আজও করছিলাম, আমরা আজও বলছিলাম। আমরা বলছি এনআরসি করার আগে ভারতে যারা বসবাস করেন তাদের নাগরিকত্বের সমস্যার সমাধান করুন, তাদের সবাইকে নাগরিকত্ব দিয়ে দিন, দিয়ে এবারে এনআরসি করুন। আমরা বক্তব্যটা বলেছিলাম নাগরিকত্ব সমস্যার এই যে মামলাগুলো আমরা করেছি, জন্মসূত্রে ইত্যাদি ইত্যাদি, এইগুলো মীমাংসা না হওয়া পর্যন্ত যেন এনআরসি না হয়। আমাদের ওই কেসে কিন্তু এই আবেদনটাও আছে। দেখেন, আমি একটা কথা বলি, আমাদের পাশের দেশ বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে এসছেন তারা আমার থেকে আরো হয়তো ভালো জানবেন, আমি যেটুকু জানি সেইটুকু বলি। পাশের দেশ বাংলাদেশ, আমি একজাক্ট বলতে পারবো না, অন্তত 15 বছর আগে, মানে আমরা যাকে এনআরসি বলছি, সেইটা কিন্তু বাংলাদেশে হয়ে গেছে। বাংলাদেশে সবাইকে, যারা বাংলাদেশের নাগরিক, যারা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক যারা, তাদের বাংলাদেশি বলা হয়, সেই বাংলাদেশের নাগরিকদের কিন্তু বাংলাদেশ সরকার জাতীয় পরিচয়পত্র দিয়ে দিয়েছে। ওই একটা পরিচয়পত্র হলে কিন্তু হয়ে যায়, যেটা আমাদের এনআরসিতে সেই একই পরিকল্পনা, ওই ডিজিটাল পরিচয়পত্র 15 বছর আগে দিয়ে দিয়েছে। কোনো ঝামেলা হয়নি। কোনো ঝামেলা হয়নি কেন? ঝামেলা হয়নি তার কারণ হলো যে তারা পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশের যারা বসবাস করত,
ওই যখন এটা করেছে, এই স্কিমটা যখন নিয়েছিল, সবাইকে তারা জাতীয় পরিচয়পত্র দিয়েছে। দেওয়ার পরে এবার বলেছে সে দেশের যে নাগরিকত্ব আইন, নতুন কেউ যদি নাগরিক হতে চাও তাহলে সেই আইন মেনে তাকে নাগরিক হতে হবে। ফলে সেখানে কোনো গোলমাল হয়নি। আমি আমার অভিজ্ঞতার কথা একটা বলি। এই কয়েক বছর আগে, 4-5 বছর আগে, আমার স্ত্রী, আমার বউ বাংলাদেশ মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ছিলেন। তা আমরা এদেশে চলে এসেছি বলে ওইটার আবেদন করা হয়নি, কিন্তু উনাকে পাঠিয়েছিলেন সেই সময়ে ওই আওয়ামী লীগের একজন বড় নেত্রী ছিলেন, সৈয়দ সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকারও ছিলেন আওয়ামী লীগের। তো উনি এই আমার স্ত্রী এবং এদের ট্রেনিং এর ব্যবস্থা করে ওই যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন। তা আমরা এই দেশে চলে আসার জন্য আসার যোগাযোগও নেই আমার স্ত্রীর সাথে সাজেদা চৌধুরীর। আর ওই নাগরিক ওই যে একটা টাকা নেয় 15,000 মতো টাকা, 10,000-15,000 টাকা একটা সাম্মানিক দেয় মুক্তিযোদ্ধাদের, তার জন্য কোনদিন আবেদন করা হয়নি। তা বছর 5-6 আগে উনি কিভাবে আমার টেলিফোন জোগাড় করে টেলিফোন করেন, করে বলেন আপনার স্ত্রী মুক্তিযোদ্ধা ছিলেন, আমি তাদের পাঠিয়েছিলাম। তা আমি আর কখনো জানতে পারিনি তারা বেঁচে আছে না মারা গেছে। শুনলাম যে বিশাখা বেঁচে আছে আপনার স্ত্রী এখন, তো যদি কখনো বাংলাদেশে আসেন আমাদের সাথে একটু দেখা করবেন, আমার সাথে একটু দেখা করবেন। তা আমরা বাংলাদেশে যাই, মাঝে মাঝে দেখা করেছিলাম। দেখা করার পরে উনি বলেছিলেন, ওইখানে চিঠি লিখে উনি আমার স্ত্রীর জন্য বললেন উনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে মুক্তিযোদ্ধা কার্ড মানে ওই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে যেন ভাতা দেওয়া হয়। তো এর নানান প্রক্রিয়া আছে, যাচাই বাছাই, এটা ওটা, এই যে যাচাই বাছাই যেমন এখন বিহারে হচ্ছে। তো এই প্রক্রিয়া বছর খানেক লেগেছিল, 2-3 বার যেতে হয়েছিল, তারপরে ওকে ওটা দেয়। দেওয়ার পরে এইবারে সাম্মানিক যেটা দেবে, দেখুন আমি মূল জায়গাতে আসছি, সাম্মানিক যেটা দেবে কি করে? ওরা সাম্মানিকটা দেয় ওখানে অ্যাকাউন্ট করলে, কটা অ্যাকাউন্ট মানে ব্যাংকেরই আছে, সোনালী ব্যাংকে বোধহয়, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করলে ওই অ্যাকাউন্টে জমা করে। তাহলে যখন মুক্তিযোদ্ধা কার্ড যা যা সব হয়ে গেল, গেজেট নোটিফিকেশন করে মুক্তিযোদ্ধা হিসেবে যা সরকারি স্বীকৃতি সব হয়ে গেল, সরকারি গেজেট, তারপরে মুক্তিযোদ্ধা সনদ ইত্যাদি ইত্যাদি। এখন ভাতাটা কি করে দেবে? তাহলে অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু ওখানে অ্যাকাউন্ট করতে গেলে ওই যে কার্ড, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হয় না, কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হয় না। তো সেই সময় ঘটনাক্রমে আমার স্ত্রীর মানে আমার ছোট শালা, সে বাংলাদেশ ব্যাংকের ইডি ছিলেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, খুব বড় পদে ছিলেন। তো ন্যাশনাল ওখান থেকে বলে দিলে হয়তো কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে যেত, ঝামেলা মিটে যেত। প্রথম হচ্ছে যে আমরা আপত্তি করলাম যে কেন তা হবে, আমরা মানে এখানকার নাগরিক হিসেবে ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পেরেছেন? তখন বললো যে আপনি এটা করে নিন, মানে করতে গেলে তাকে ওই প্রক্রিয়া যেতে হবে। আমি ওটা বললাম যে না, আমরা কেন ভারতীয় নাগরিক আমরা এটা করবো কেন? অনেকেই করেছে, মানে আমি অনেকের জানি তারা করেছে, এটা পায়, আমি রাজি হলাম না। তারপরে আমি নিজে লেখালেখি করলাম, লেখালেখি করার পরে 2020-তে এসে ওখানকার গভর্নমেন্টের সার্কুলারটা পাল্টায় যে না, ভারতেও যারা বসবাস করেন একটা ব্যবস্থা করে যে তার কোনো আত্মীয় যদি থাকে ব্লাড কানেক্টেড, তাকে অথরাইজ করে দিলে এফিডেভিট করে তার অ্যাকাউন্টে জমা করবে, তারও একটা এফিডেভিট থাকবে, টাকাটা সে তার এই আত্মীয়কে দিয়ে দেবে, আমার স্ত্রীকে দিয়ে দেবে। তা আমি বলছি যে দেখেন, এই অ্যাকাউন্টটা আমরা কিন্তু করতে পারিনি, কারণ ওই যে নতুন করে নাগরিক না হলে আর এটা হবে না। তা বাংলাদেশ এটা চালু করতে পেরেছে, আমাদের এখানেও করা যেত খুব সহজে, যদি এই যে যাচাই বাছাইয়ের যে একটা কল এরা করেছে। আরে এটা তো গভর্নমেন্ট সেই কোন 70 বছর আগে থাকতে গভর্নমেন্টের যেটা ল্যাপস, গভর্নমেন্ট যেটা ভুল করেছে তার দায় চাপিয়ে দিচ্ছে মানুষের উপরে, এটা উচিত না। যে কারণে বলছি একটা জায়গাতে তো দাড়ি টানতে হবে। 25 সাল
কানুনটাকে দাঁড়ি কানুন, যে এখনো পর্যন্ত 25 সালে যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করে সবাই নাগরিক, একটা আইন করে বলে দাও, দিয়ে সবাইকে তুমি জাতীয় পরিচয়পত্র দিয়ে দাও, তারপর থেকে তুমি যেমন যেমন আইন আছে এটা কার্যকরী করো। সেটা সম্ভব না হলে আজ গিয়ে তুমি ওই 70-75 বছরের জেদ টানতে গেলি মানুষকে উত্তক্ত করা ছাড়া এটা আর কিছু হয় না। এইটাই বিজেপি বুঝতে চাইছে না। বিজেপি এইভাবে উত্তপ্ত করে ওই যে 300 টাকার গ্যাসের দাম 1300 টাকা, পেট্রোলের দাম যে 55 টাকা থেকে এখন 115 টাকা, এইটার দিকে যাতে মানুষ নজর না দিতে পারে। ওই যে 12-14টা এয়ারপোর্ট দিয়ে দিয়েছে তার বন্ধুকে, আজকের কাগজে দেখুন, দিয়েছে যা খুশি সেইভাবে করে যাচ্ছে। সে এই 1 টাকা ইনভেস্ট করছে আর 16 টাকা প্রফিট করছে। তো ওই দিকে আপনি নজর দেবেন, এই আপনাকে এই সব এই উটকো ঝামেলা তাকে আটকে রাখবে। সরকারের মানে বিজেপির এইটাই হচ্ছে মূল টার্গেট। তো আমি এই জন্য আমার একটা প্রস্তাব, দেখুন এনআরসিটা যদি হয়ে যায়, আমি যেভাবে বলছি এইভাবে যদি এনআরসিটা হয়ে যায়, এনআরসিটা হয়ে গেলে কি হবে? এনআরসিটা হয়ে গেলে দেখুন এনআরসির নিয়মে বলেছে 5টা রেজিস্টার হবে। সারা ভারতের যত নাগরিক তার রেজিস্টার একটা দিল্লিতে থাকবে, সারা ওয়েস্ট বেঙ্গলের যত নাগরিক তার রেজিস্টার একটা মহাকারণে বা নবান্নে থাকবে, একটা জেলায় যত নাগরিক তার একটা রেজিস্টার থাকবে জেলা সদরে, মহকুমার যত নাগরিক তার একটা রেজিস্টার থাকবে মহকুমা অফিসে, আর একটা লোকাল, লোকাল মানে সেটা বিডিও অফিসে হতে পারে, পঞ্চায়েত লেভেলে হতে পারে। হওয়ার পরে কি হবে? ধরুন এইটা যদি হয়ে গেল, এনআরসি হয়ে গেল, সব নাগরিকের তালিকা তৈরি হয়ে গেল, 1 লাখ মারা যাবে, ওই তালিকা থেকে নামটা কাটা যাবে, 2টো নতুন বাচ্চা জন্মাবে, 2টো নাম ওর মধ্যে ঢুকবে। তাহলে এই যে কাগজ, এই যে দলিল, এটা থাকবে গভর্নমেন্টের কাছে। ফলে মানুষকে আর বাড়িতে ওই ইঁদুর বাদর, এই যে আজকে দেখলাম যে এই যে নদী ভাঙন যেটা হচ্ছে আমাদের গঙ্গায়, মানুষের বাড়ি শুদ্ধ ঘর বাড়ি সব চলে যাচ্ছে, সে কোথায় পাবে কাগজ? ফলে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে মানুষকে যেতে, আমি সব মানুষ না, একটা বড় অংশের মানুষকে যেতে হয়, তো তাদের কাছে তো এগুলো রাখা সম্ভব না। ফলে নাগরিকের যে তালিকা, নাগরিকের যে বিভিন্ন রকমের যে ইনফরমেশন, এটা গভর্নমেন্ট রাখো, এবং গভর্নমেন্টের রাখা এখনকার দিনে কোনো সমস্যা নেই, যাতে মানুষকে কে নাগরিক কে নাগরিক না। আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমস্যা হচ্ছে, ঠিকই তো, পরিযায়ী শ্রমিকদের আজকে মহারাষ্ট্রে নাম তুললাম, তারপরে আবার আমি যখন চলে আসবো 6 মাস পরে সমস্যা হবে, এটা সম্ভব না। ফলে আলটিমেটলি এইটা যদি একটা আইনই করে দিত যে একটা অঞ্চল থেকে কত লোক বাইরে কাজ করতে যাচ্ছে, কত পরিবার বাইরে কাজ করতে যাচ্ছে, সেইটা পঞ্চায়েতে একটা লিখে, চিঠি লিখে বা একটা রেজিস্টার যদি পঞ্চায়েত তৈরি করতো, তাহলে আজকে ভোটার তালিকার সময় ওই রেজিস্টার গুলো করে নিতে পারতো যে কত পরিযায়ী শ্রমিক বাইরে আছে, এবং তারা অলরেডি জানিয়ে গেছে। ফলে আজকে তাদের আর ওইখান থেকে নাম তোলার জন্য আসার দরকার হতো না, তাই না? তাহলে বাদ যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এটা করা যেত এবং এটা করা যায়। আমাদের দাবি তুলতে হবে যে এটা গভর্নমেন্ট এটা করুক, এরকম সিস্টেম করুক যাতে গভর্নমেন্টের কাছে সব হিসেব থাকে, মানুষের যাতে এই হিসেব বয়ে বেড়াতে না হয়। এগুলো করা সম্ভব নয় না, এটা করা সম্ভব, এবং আজকে এইটাই করতে হবে, এরকম সিস্টেমটাই করতে হবে। আর আমি আপনাদের বলছি, আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন যে আমরা কিন্তু এই গোটার ব্যাপারটা কি হলে ভালো হয়, কি দাবি আমাদের করতে হবে, কি সাজেশন আমরা গভর্নমেন্টকে দেব, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা একটা কনভেনশন করব আগামী 24 তারিখ, 24শে জুলাই, বৃহস্পতিবার দুপুর 2টোয়। তো আমাদের এই ভিডিও যারা শুনছেন, যারা এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড, তারা ওই কনভেনশনটা আসুন, কি কি সমস্যা সেগুলো বলুন, না তারা সবটা বুঝতে পারি এবং আমরা একটা পরিষ্কার একটা বক্তব্য তুলে ধরতে পারি, যাতে গভর্নমেন্ট আগামী দিনে তারাও বুঝতে পারে। তারাও কিন্তু অনেক জায়গায় বুঝতে পারছে না সমস্যাগুলো, বহু ক্ষেত্রে এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটে যাচ্ছে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি,
এই বাড়ি বাড়ি যখন ফর্ম দিয়ে যাচ্ছে, এই ফর্মগুলো কাগজ থাকুক আর না থাকুক আপনারা সবাই ফিল আপ করে দেন, সবাই ফিল আপ করে দেন। ফিল আপ করে যদি না দেন তাহলে কিন্তু আরো বড় সমস্যা পড়ে যাবে। ফিল আপ করে দিলে কিন্তু কিছু পরবর্তী সুযোগ পাওয়া যাবে। তো এটা বিহারের ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গে যখন হবে আমরা আরো নির্দিষ্ট করে বলতে পারবো সেই সার্কুলার গুলো দেখলে, কিন্তু আলটিমেটলি এটা করতে হবে। এটা না করলে কিন্তু আরেকটা বড় রকমের বিপদ হয়ে যেতে পারে। মানে অনেকে যে বলছে না কাগজ দেখাবো না ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আবেগের কথাবার্তা। তো আজকে আমি আপনাদের মানে আবেদন যেটা রাখছি সেটা হচ্ছে 24 তারিখের ওই যে কনভেনশন, ওইটা সাকসেস করতে হবে। ওইটা যদি মানুষ একটু স্বতঃস্ফূর্ত ভাবে আসেন, আমি আপনাদের বলছি আন্দোলনে নামতে পারলে এই সব সমস্যা মিটে যেত, সব সমস্যা মিটে যাবে। যারা ভারতে বসবাস করছেন স্থায়ীভাবে, ওই আইনের ভাষায় যেটাকে বলে স্বাভাবিক বসবাসকারী, অর্ডিনারিলি রেসিডেন্ট, প্রত্যেকেরই নাগরিকত্ব আপনারা পাবেন। কাউকে দেশ ছেড়ে চলে যাওয়ার মতো বিপদ, ওই ডিটেনশনে জেল খাটার মতো বিপদ হবে না। কিন্তু একটুখানি কষ্ট করে এই যে বিভিন্ন রকমের আন্দোলনগুলো আছে তাতে আপনারা একটু পার্টিসিপেট করুন। শুধু আমাদের আন্দোলনে না, যারা বুঝবেন যে না সঠিকভাবে সিনসিয়ারলি আন্তরিকতার সাথে এই সমস্যার সমাধান করতে চাইছেন, তারা যখন ডাকবেন তাদের একটু সাথ দিন, তাদের সাথে থাকুন, তাদের সঙ্গ দিন, আন্দোলনে অংশগ্রহণ করুন, এই সমস্যা মিটে যাবে। আপনাদের এই আবেদনটুকু জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।